বাবার যেখানে শেষ সেখান থেকে কি আপনার শুরু? বাবার হাত ধরেই শুরু, বাবার আদর্শ নিয়ে শুরু। বাবার যেখানে ধরেন উনি তো চলে গেলেন 2007-এ, আপনি কবে রাজনীতির মাঠে গেলেন? রাজনীতির মাঠে আমি শারীরিকভাবে 2007-এর পরে গেছি, কিন্তু শৈশব থেকে বলতে পারেন মায়ের পেটের থেকে আমি রাজনীতির মাঠে আছি। রাজনীতির ভালো দিক, খারাপ দিক, সুন্দর দিক সব দিকই আমি দেখেছি। কষ্ট, আনন্দ সবই দেখেছি। তো সবচেয়ে বড় যেটা রাজনীতিতে প্রাপ্তি একজন রাজনৈতিক কর্মীর, আমি মনে করি যে জনগণের ভালোবাসা, জনগণের কাছ থেকে কিছু পাওয়া। তো সেই জায়গাটা এখন এত বছর পরে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে মানুষের সেবা করার, মানুষের পাশে থাকার, মানুষের জন্য কাজ করার। তো সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে চাই। কষ্টের কথা বললে তো কষ্ট হতে আপনার নিজেরও কষ্ট আছে রাজনীতি করতে নেমে, বাবার কষ্টটা তো আপনি দেখেছেন। আমার বাবার রাজনৈতিক জীবন বিচিত্র ছিল। মানে উনি ওনার জীবনের অধিকাংশ সময়ই মনে হয় জেলে থাকতে হয়েছে। সেই কারণে ওনার পরিবার বা আমার মা বা আমার কথাই বলেন, যেহেতু আমার কোনো ভাই বোন নাই, আমি একমাত্র সন্তান, তো আমাদের সেটাও ফেস করতে হয়েছে। সব সময় বলতেন যে একটা কথা মনে রাখবি, যে সব সময় তোর মনের কাছে যদি তুই ঠিক থাকোস, তুই যদি সত্যের পথে থাকোস, তাহলে কিছু ভয় পাবি না। উনি যখন অষ্টম শ্রেণীতে পড়েন, ক্লাস 8-এ পড়েন, তখন উনি প্রথম কারাবরণ করেছিলেন। তারপরে তো ওনার বিশাল ছাত্র জীবন ছিল, উনি ছাত্রলীগ করতেন। পরে পরবর্তীকালে যখন উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি বিএনপি তৈরি করলেন, তখন উনি সেই একেবারে জাগদল থেকেই বিএনপিতে আছেন। তো উনি সবসময় উনি বলতেন যে রাজনীতিতে বিরোধী দলে থেকে শক্তি অর্জন করাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। বিরোধী দলে থাকলে সংগঠন গোছানো যায়, কাজ করা যায়। এবার সরকারি দলে থাকলে দায়িত্ব অনেক বেশি, কর্তব্য অনেক বেশি, অনুশীলনটা বেশি হয় বিরোধী দলে থাকতে। তো ওনার জীবনের বেশিরভাগ সময় উনি আন্দোলন, সংগ্রাম, মুক্তিযুদ্ধের ন্যূনতম সংগঠক ছিলেন। উনি সেই সময় সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন। উনি 69 সালে উনি কারাবরণ করেছেন, তার পরবর্তীকালে উনি কারাবরণ করেছেন। রিসেন্ট উনি আপনার গত 40 বছরে উনি বহুবার জেলে গেছেন। আপনি প্রথম ওনাকে জেলে কবে দেখলেন? মানে আপনার যখন আমার যখন বোধ হলো 80-র দশকে, যখন একটা পট পরিবর্তন হচ্ছে বাংলাদেশের রাজনীতি, একটা বিশাল শূন্যতা, যেখানে 1975 ঘটলো আমাদের দেশে। তারপরে তখন কিন্তু ওই সময়টা কিন্তু একটা টার্বুলেন্সের মধ্যে গিয়ে দেশ গেছে। তখন আমি অনেক ছোট, তখন ওনাকে কারাবরণ করতে দেখিনি, কিন্তু তখন ওনাকে অনেক কিছু ফেস করতে দেখেছি। কারাবরণ করতে ওনার কষ্টটা আমি দেখেছি 1996-এ 96 সালে, যখন ওনাকে জেল হত্যা মামলার মতো একটা খুবই জঘন্য একটা মামলায় ওনাকে দেওয়া হলো। সেই মামলায় উনি ছিলেন, আমাদের প্রয়াত শাহ মুয়াজ্জেম সাহেব ছিলেন, নুর ইসলাম মঞ্জু সাহেব ছিলেন, তো অনেকেই ছিলেন। তো ওই মামলাটায় যখন উনি দিলেন, তখন ওনাকে আমি দেখলাম যে উনি অনেক, তখন উনি শারীরিকভাবে উনি একটু কষ্টে ছিলেন। এর আগে আমার যেটা মনে আছে, এরশাদের সময় উনি জেলে ছিলেন, বহুবার জেলে গেছেন। এরশাদের সময় কয়েকবার ওনাকে জেল খাটতে হয়েছে। 86-88 সময় তখন উনি বিএনপি মহাসচিবও ছিলেন কিছুটা সময়। তার আগে পরে উনি বহুবার জেল খেটেছেন। আমরা তো ঈদের সময় বসে কথা বলছি, ঈদের সেই জায়গা থেকে কখনো কি এরকম হয়েছে যে বাবা ঈদে আপনার পাশে নেই? এরকম তো হয়নি মনে হয়। হ্যাঁ, ছোটকালে যখন অনেক ঈদ গেছে যে আব্বা জেলে আছে, অনেক ঈদ গেছে আব্বা জেলে আছে। যেটা আমি এখনই বলছিলাম যে এরশাদের সময় যখন জেলে গেছে, তখন আব্বা অনেক ঈদ আমার আব্বার বাবাকে ছাড়া করতে হয়েছে। তো এরকম অনেক ঈদ গেছে, দেখতে যেতেন, খাবার নিয়ে যেতেন। হ্যাঁ, উনি যখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে, তখন তো আগের কারাগারটা ছিল, তখন শুধু পুরান কারাগারটা, শুধু আমার বাবা নয়, আমাদের অনেক মানে আমাদের প্রবীণ রাজনীতিবিদরাও তখন আব্বার সাথে জেলে ছিলেন। সবার জন্য আমার মা খাবার রান্না করে নিয়ে যেতেন, সেটাও সেই স্মৃতিও মনে আছে। সে একদিনই একটু সবার সাথে খেতে পারতেন ঈদের দিনটা।
তো বাবার প্রিয় খাবার কি ছিল? পদ্মার পাড়ের মানুষ, মাছ ওনার ফেভারিট ছিল। হ্যাঁ, ওনার মাছ ওনার খুব পছন্দের খাবার। ইলিশ, রুই, পাঙ্গাস, পাবদা, কই সবই ওনার খুবই ফেভারিট ছিল মাছের। এই যে বাবা কারাগারে জেলে কাটিয়েছেন, সেই জায়গা থেকে আপনি একমাত্র মেয়ে, তাই না? জানতে চাওয়া যে কখন আপনাকে ডায়েরিতে লেখা, চিঠি লেখা, তার জীবন সম্পর্কে, তার রাজনৈতিক জীবন কীরকম আছে, এই বিষয়গুলো কি কখনো পেয়েছেন? পেয়েছি। উনি চিঠি লিখতেন যখন জেলে থাকতেন, আমার মাকেও লিখতেন, মার কাছে লিখতেন। বিশেষ ছোট ছিলাম তখন মার কাছে লেখাটা উনি আমার কথা জিজ্ঞেস করতেন। রিঙ্কু, আমার ডাকনাম রিঙ্কু, তো রিঙ্কু কি অবস্থা, কেমন আছে। অন্যরা যখন দেখা করতে যেতেন, ওনার রাজনৈতিক সঙ্গী সাথীরা দেখা করতে যেতেন, রাজনৈতিক কর্মীরা যেতেন, বা বন্ধু বান্ধব গেলে জেল গেটে, তখন উনি চিঠি দিতেন, বার্তা দিতেন। হ্যাঁ, এরকম আপনাকে লিখেছে এরকম রাজনীতির কোনো? আমার মনে আছে, আমার সেটার চেয়েও বেশি, হ্যাঁ আমাকে লিখেছে, কিন্তু আমার তো বেশিরভাগ সময় আব্বার, কিন্তু জেল জীবনটা আব্বার কাছে খুব নর্মাল ছিল। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। মানে উনি এতবার জেলে গেছে, মানে আমি দেখেছি যে এরশাদের সময় পুলিশ 80-র দশকে পুলিশ বাসায় এসছে, উনি বলতেছে ঠিক আছে বসেন, আমি রেডি হয়ে আসি, তারপর একসাথে যাচ্ছেন সুটকেস, মানে মনে হয় না যে উনি জেলে যাচ্ছেন। জেল জীবনটা ওনার কাছে এত বেশি নর্মাল ছিল। আমার একটা আমার মনে পড়ে একটা স্মৃতি, যে আমার মেয়ে যখন হলো, আমার মেয়ের তখন উনি 2001 সালে বিএনপি সরকার গঠন করেছে। আমার বাবা তখন জেলে থেকে বিজয় লাভ করেছে। তখন ওই 96-এর মামলাটাই তখন উনি 2001-এ নিষ্পত্তি হলো, তো তখন বের হবে আর কি জেল থেকে। তখন আমি বাবাকে জেলে দেখতে গেছি, বের হবে, তখন বের হয়নি জেল থেকে। আমার মেয়ে মাত্র হয়েছে, তখন আমার মেয়ের 1 মাস 1.5 মাস বয়স। তো আমার মেয়ের তখন উনি কিছু কেনাকাটা করতে, ওখানে কিছু পাওয়া যায়, তখন আরও অনেক আগে কোথায় একজনকে দিয়ে উনি পিজি হাসপাতালে ছিলেন। পিজি হাসপাতালে যে আমাদের সেলগুলো আছে ওখানে ছিলেন, হাসপাতালে ছিলেন। হ্যাঁ, তো ওখানে উনি একজনকে দিয়ে একটা বাঁশি কিনিয়েছিলেন। তো খেলনা কি দিবে, এখন কিছু পাচ্ছিলেন না, তো একটা বাঁশি কিনে রেখেছিলেন। ওই বাঁশিটা উনি কাউকে দিয়ে আনিয়েছিলেন হয়তো, উনি সেটা আমার মেয়েকে দিলেন, যে আমি বের হই তখন আমার নাতনিকে দিব, এখন এটাই পেলাম। তো এই স্মৃতিগুলা ছোটোখাটো জিনিস, কিন্তু অনেক আমাকে, এগুলো আমার কাছে সম্বল এখন আমার বাবার অনুপস্থিতিতে। তারপরে যে আপনি প্রথম কবে, মানে এই ধরেন যে বাবা মিছিলে যাচ্ছে, বাবার নির্বাচনী প্রচারণা, এগুলোতে অংশ নিয়েছেন কোন বয়স থেকে? আমি তো 91-এও আমি গেছি, তখন আমি ছোট ছিলাম, বুঝতাম না, যেতাম। 91-এর ইলেকশনে গেছি, 96 ইলেকশনে আমি গেছি, ভোট চেয়েছি, নির্বাচনের প্রচারণায় গেছি, বিভিন্ন জায়গায় আমি প্রচারণা করেছি, আমার মার সাথে গিয়েছি। তো হ্যাঁ গিয়েছি, তো আমি তো সেগুলো সবসময় আমি দেখে, হ্যাঁ নিজের স্লোগান ধরে আমি, শুনেন, আমি আমার নিজের 6 বছর বয়স পর্যন্ত আমি আমার বাবাকে ওবায়দ ভাই ডাকতাম। আচ্ছা, কারণ বাসায় কেউ বাবা ডাকে না। ভোট দিন, হ্যাঁ ওবায়দ ভাই, কেউ সবাই, যেই আসে সবাই ওবায়দ ভাই ডাকে, কেউ তো বাবা ডাকে না, আব্বু ডাকে না। তা আমিও ডাকতাম। তো এই যে মানে ওই জায়গাটা থেকে সবাই আমার বাবাকে ডাকছে, ছোট আমাদের বাসাটা ছিল মোটামুটি একটা চৌরাস্তার মতো, সব জায়গায় আসছে যাচ্ছে খাচ্ছে, সকাল ভোর থেকে রাত 12টা পর্যন্ত চলছে। তো ওই পরিবেশ দেখে আমি বড় হয়েছি, তো ওইটা আমার কাছে অনেক নর্মাল ছিল। মাও তো রাজনীতিতে জড়ালেন শিক্ষকতার পাশাপাশি, তা মার রাজনৈতিক জীবনটা আপনি কিভাবে দেখেছেন? বাবাও রাজনীতিবিদ, মাও রাজনীতিবিদ, সেখানে আপনি? মা রাজনীতিতে জড়িয়েছে আরো পরে। আমি যেহেতু নিজেও রাজনীতিতে তখন আছি, তো তখন আমি ততদিনে নেমে গিয়েছি, ততদিন আমি নেমে গেছি, মা এবং হ্যাঁ তখন আমি মাত্র তো 2008-এর ইলেকশনে করলাম, আমি ইলেকশন পার্টিসিপেট করলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে নমিনেশন দিয়েছিলেন। তখন তো আমি বিএনপির নির্বাহী কমিটির সদস্য। সংসদে যাওয়ার ইচ্ছা না, মানে একটা রাজনীতি, আপনি যেটা বললেন, হ্যাঁ ওনার রাজনীতি করতে একটা শি ইজ এ পাবলিক
পার্সন, পাবলিক ফিগার, তো উনি এডুকেশন ফিল্ডে এত বছর ছিলেন, তো ওনার হয়তো সেই জায়গাটা থেকেই সবাই যে পার্লামেন্ট বা ক্ষমতা রাজনীতি করে তা তো না, ওনার একটা আদর্শিক cause রাজনীতি, থাকে, আদর্শিক হ্যাঁ, রাজনীতি। একটা কজের জন্য করে, একটা কারণের জন্য করে, আদর্শের জন্য করে, সেটা করেছেন। এবং যে বাবা যখন মাঝখানে আবার ওই যে এরশাদের সময় যখন জনতা দল গঠন করলেন, সেই সময়টা আপনার মনে পড়ে? হ্যাঁ, পরে ওই যে, মনে আছে, হ্যাঁ মনে আছে, হ্যাঁ আসাদ গেটে আব্বা অফিস গেলেন, ছিল না? হ্যাঁ, আসাদ গেটে অফিস ছিল। আসাদ গেটে আমাদের বাড়িই ছিল তখন। বাড়ি ছিল ওটা, ওই বাড়িতে। হ্যাঁ। তো আবার আব্বা যখন মহাসচিব ছিলেন বিএনপি, তখনও আমরা ওই বাসায় থাকতাম। তো তারপরে তো উনি জাহাজ মার্কা অন্য একটা জনতা দল গঠন করলেন, জাহাজ মার্কা করলেন কিছুদিন। সেইটা আমি অবশ্যই একটা কথা বলতে চাই যে ওই জিনিসটা আমার মনে হয় যে ওনার রাজনৈতিক জীবনে ওইটা একটা দুর্ঘটনা ছিল। আমার কাছে মনে হয় যে না ঘটলে ভালো হতো। বা অনিচ্ছাকৃত আপনি বলবেন? না, এটা উনি ষড়যন্ত্রের শিকার। ওই তো মানে এটাকে হয় যে ওই যে একটা ওই যে আপনি যে সময়টার কথা বললেন, ওই সময় যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল তাটা চাপে যে যাতে উনি রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, পারিপার্শ্বিক, আমার মনে হয় কিছু লোক ওনাকে ভুলও বুঝিয়ে থাকতে পারে। এখন মনে হয় যে ওই ঘটনা না ঘটলেও হতো। এখন আমি নিজেও যেহেতু সক্রিয় রাজনীতিতে আছি, অনেক কিছু আমি নিজেও ফেস করি বা করতে হয়, পর্দার আড়ালে অনেক ঘটনা ঘটে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে আমার বাবা যেহেতু উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন, উনি কিন্তু ডানে বায়ে অত কিছু উনি কখনোই, হি ওয়াজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। উনি সাদাকে সাদা, কালোকে কালো মানুষের মুখের উপরেই বলতেন, উনি কখনো দ্বিধাবোধ করতেন না। সেই জন্য ওনার শত্রুর অভাব ছিল না। সবারই শত্রু থাকে, রাজনীতিতে আরও বেশি থাকে, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে যে উনি হয়তো আমার কাছে মনে হয় তখন যে উনি একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়ে গিয়েছিলেন। তো সেটা না হলে আরও ভালো হতো ওনার জন্য, ওনার নিজের জন্য। তো যাই হোক, যেটা হয়েছে, বাট দেন উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে নিশ্চয়ই ভালো জানতেন। পরে উনি আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সদস্য, জি সে পরে তো উনি যখন মারা গেছেন তখনই বিএনপি স্থায়ী কমিটির সদস্য হিসেবে মারা গেছেন। এই যে 17 বছর গেল একটা, এই সময়টায় আপনি এই সময়টাকে কীভাবে দেখছেন? আপনি কতটুকু সম্পৃক্ত থাকতে পারলেন? আপনি তো অনেক সক্রিয় ছিলেন এই সময়টায়, আমরা দেখেছি। এবং মাঠে কাজ করতে গিয়ে এদিকে বেগম খালেদা জিয়া কারাগারে গেলেন, আপনারা মাঠে, এবং নানা রকম, এখানে তো অনেক ষড়যন্ত্র, নানা রকম। আমরা যদি নির্বাচনগুলিও দেখি, কে যাচ্ছে কে যাচ্ছে না, কে মনোনয়ন পাচ্ছে, অনেক রকম ঘটনা ঘটেছে না? দেখেন, দীর্ঘ 13 থেকে বলি, 5 জানুয়ারির পর থেকে। আচ্ছা, 13 থেকে ধরলেও আরো কঠিন। 13 পর্যন্ত বিএনপি কিন্তু পার্লামেন্টে ছিল, রাইট? তখন যখন আমরা 14তে এই মানে ফার্স্ট ইলেকশন আমরা অংশগ্রহণ করলাম না, তারপরে কিন্তু আস্তে আস্তে রাজনীতির মাঠটা আরো কঠিন হওয়া শুরু করলো। মানবাধিকারের কথা চিন্তা করলে আরো অবনতির দিকে যাওয়া শুরু করলো। রাজনৈতিক পলিটিক্যাল স্পেসটা, ডেমোক্রেটিক স্পেসটা আরো সংকুচিত হতে লাগলো। সেইখানে আমাদের নেতাকর্মীদেরও মানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মসূচিগুলো পালন করা আরো কঠিন হয়ে গেল। আমার এলাকায় আমি দেখেছি যে একের পর এক অ্যারেস্ট, মিথ্যা মামলা। আমি নিজেও অনেক তখন একাধারে মামলা খেলাম, অনেকগুলো মামলায় পড়লাম। আমাদের নেতাকর্মীরা মামলায় পড়লো, ম্যাডাম সহ আরও আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ সবাই তো মামলায় পড়লো। ভীষণ অনেক। এই সময়টা কিন্তু মহাসচিব তো মনে হয় 9 বার গেলেন জেলে আওয়ামী লীগের সময়। তো সেই জায়গাটার থেকে তো আমি সেই সময়টা অনেক কঠিন ছিল। আমি সত্যি বলবো যে আমি নিজে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের কাছে আমি ঋণী, কারণ তারা অনেক প্রলোভনের মধ্য দিয়ে গেছে, অনেক অত্যাচার অনাচারের মধ্য দিয়ে গেছে। এক একটা গরিব ফ্যামিলির পক্ষে 20টা 30টা 40টা মামলা টানা, এটা কিন্তু ইটস নট অ্যান ইজি থিং। গ্রামে থাকতে পারছে না, বনে বাধারে থাকছে, খেতে থাকছে। আমার নিজের নির্বাচনী এলাকায় 2013 সালে আমি পুলিশের গুলিতে, তৎকালীন সময় পুলিশের গুলিতে আমাদের এক ছোট ভাই মারুফকে আমরা গুলি করে মারা গেল। হরতালের সময় হরতাল চলছিল, সে তাকে গুলি করে মারা গেল। এবং সেই মারুফকে মারা হলো, সেই মার্ডার মামলায় আবার আমাদেরই নেতাকর্মীরা, পুলিশ মামলা কিন্তু আমাদের নেতাকর্মীরা সেই মার্ডার মামলা পড়লো। এরকম বহু মিথ্যা মামলা তো হয়েছে। রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি যে আমরা যেন কখনো ওই কর্মীদেরকে ভুলে না যাই।
আমাদের অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছেন যে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। এটা একটা রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটিটা আমরা যদি ঠিকমতো পালন করতে না পারি তাহলে কিন্তু জনগণের যারা আমাদেরকে এখানে বসেছে তাদের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহিতার জায়গাটায় আমাদের থাকতে হবে এবং আমাদের সেই যে এই 15 বছর ধরে যারা আমাদেরকে ছেড়ে যায় নাই তাদেরকে আমাদের মনে রাখতে হবে, মনে রাখতে হবে, তাদেরকে ভুলে যাবে না। তাদেরকে মূল্যায়নও করতে হবে অবশ্যই। আর 5ই আগস্টের পর আপনার তৎপরতা বেড়েছিল আচ্ছা, আমি তো সবসময় তৎপর ছিলাম একদম। আরো এই যে বিভিন্ন রকম দেখেছি কূটনীতিক পাড়ায় আমি যেহেতু ধরেন বিএনপির ফরেন রিলেশনস কমিটিতে আছি, তো সেই হিসেবে আমাদের দেশের বাইরে যারা ছিলেন তারা দেশের বাইরে থেকে কাজ করেছেন, তারাও নিরলসভাবে কাজ করেছেন। আমরা যারা দেশে ছিলাম আমরা চেষ্টা করেছি আমাদের জায়গাটার থেকে। আরো কঠিন ছিল অগাস্টের 5 তারও আগে যাই আমি একটু। অক্টোবরের 28 তারিখে যে আমাদের জনসভায় যে ঘটনাটা ঘটলো, আমাদের নেতা হাজার হাজার জনগণের উপরে যে ইয়েটা হলো, আক্রমণটা হলো, মানে আপনার সমর্থকরা বা সাধারণ মানুষ তখন ভেবেছিল যে বিএনপি কোনো একটা ঘোষণা দিবে, কিন্তু সেটা কিন্তু ওই আস্থা পেল না। হ্যাঁ তো তখন আমাদের কর্মসূচি, আমরা কিন্তু তখন কর্মসূচির মধ্যেই আছি, আমরা কর্মসূচির মধ্যে আছি, আমরা সরকার পতনের এক দফার আন্দোলনে আছি, আমরা এই আন্দোলনে কিন্তু তখন আমাদের আছি। কিন্তু তখন যেইভাবে আমাদের নেতাকর্মীদেরকে মারা হলো, হত্যা করা হলো এবং সেই পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তারপরে 3-4 মাস কিন্তু আমাদের তখন সাথে সাথে মহাসচিব অ্যারেস্ট হলেন, আমাদের বহু সিনিয়র নেতারা অ্যারেস্ট হলেন। তখন কিন্তু সেই সময়টা আমার অনেক আমি অনেক সাফারিং এর মধ্যে আমার যেতে হয়েছে, আমাদের সব নেতাকর্মীদেরই যেতে হয়েছে। যারা কারা বরণ করেছেন তাদেরকে জেলে কষ্ট করতে হয়েছে, যারা কারা বরণ করেন নাই, যারা ফরচুনেটলি বাইরে ছিলেন, অ্যারেস্ট হন নাই, তাদেরও কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করে দলের কাজটা করতে হয়েছে। আমিও সেটা করতে হয়েছে, আমার সতর্কতা অবলম্বন করে। তখন আমার যে ফরেন রিলেশনসের কাজটা বা আমার সাংগঠনিক যে কাজটা, আমার ফরিদপুর বিভাগের যে কাজগুলো, সেগুলো কিন্তু আমার সেই সতর্কতা অবলম্বন করে চালিয়ে যেতে হয়েছে। তো তখন কিন্তু আমাদের অনেক নেতাকর্মী, এই আরেকটা সময় গেছে যে অনেক কষ্ট আমি দেখেছি আমাদের তৃণমূলের নেতাকর্মীদের। অগাস্টের 5 তারিখের পরে হ্যাঁ অবশ্যই তখন একটা ভিন্ন প্রেক্ষাপট, ফ্যাসিবাদের পতন হয়েছে, নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। এবং আমাদের তখন কিন্তু ওই তৎকালীন সময়ে অনেক প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েদের সাথে আমার কথা হতো, আমাদের তখন যারা আন্দোলনে ছিল এবং এখন যারা নেতৃত্বে আছে, এনসিপির ছেলেমেয়েরা, তারপর আরো অনেকে, ওদের সাথে কিন্তু বৈষম্য বিরোধী, ওদের সাথে আমাদের বিভিন্ন সময় কথা হতো। এবং আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি তাদেরকে সাহায্য করা, আমি মনে করেছি আমরা সবসময় বলতাম যে আজকালকার জেনারেশনের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পলিটিক্স বিমুখ, রাজনীতি বিমুখ, তারা দেশ নিয়ে ভাবে না, তারা এই রাজনীতি পছন্দ করে না। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলনটা কিন্তু সেই নোশনটাকে মিথ্যা প্রমাণ করেছে। তো আমি এত ইট ওয়াজ এ অ্যাওয়েকেনিং টাইম ফর মি অর মেবি ফর লট অফ আস, যে আমার কাছে মনে হচ্ছে না, বাংলাদেশ হ্যাজ এ ফিউচার। এই নতুন প্রজন্ম যদি দেশপ্রেম থেকে তারা যদি মাঠে নামতে পারে, এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েদের কিন্তু কোটার কোনো কারণ ছিল না, তাদের কাছে কোটা কোনো ফ্যাক্টর ছিল না, তারাও মাঠে নেমেছিল। তারা কিন্তু দেশের প্রতি ভালোবাসা থেকে একটা অন্যায় হচ্ছে, একটা চরম অন্যায় হচ্ছে, সেই অন্যায়কে রুখে দেওয়ার জন্য তারা মাঠে নেমেছিল। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছিল ইটস ইন্সপায়ারিং। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. কূটনীতিকদের সঙ্গে আলোচনা করা, দফা দফা আপনারা মিটিং করেছেন, বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এসছেন, তাই না? সেই জায়গাটা কি ছিল? একটা লক্ষ্য ছিল যে ভোটে যাওয়া, ভোটটা যেন হয়। এক্স্যাক্টলি। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো একটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলটি বহুবার গভর্নমেন্ট ফর্ম করেছে। তখন আপনি যেই টাইমের কথা বলছেন, তখনও আমরা জানি যে একটা সুষ্ঠু ভোট হলে, একটা নিরপেক্ষ ভোট হলে বিএনপি আবারও গভর্নমেন্ট ফর্ম করবে। প্রত্যেকে কিন্তু আমাদেরকে একই কথা বলেছে যে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা দেখতে চাই। এবং কারণ আমাদের যারা
আমাদের এখানে যারা বিনিয়োগ করে, আমাদের যারা ট্রেড পার্টনার, আমাদের এখানে যারা ইনভেস্ট করে, আমাদের যেমন যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, বহু দেশ আছে, জাপান, চীন, এবং এরা আমাদের সবাই, ভারত আছে, হ্যাঁ প্রতিবেশী। ভারত তো আছে, এই না যারা বেসিক্যালি আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা, তারা কিন্তু সব সময় বলেছে যে আমরা ডেমোক্রেসি দেখতে চাই বাংলাদেশে, হিউম্যান রাইটস স্ট্যাবলিশ হোক, সেটা আমরা দেখতে চাই, এবং একই সাথে আমরা একটা সেফ সিকিউর জায়গা চাই যেখানে আমাদের বিনিয়োগটা আমরা করতে পারবো। আমরা সেরকম একটা পরিবেশ চাই যে আমাদের যেটা আমরা 17 বছর পাইনি, যে এত বেশি দুর্নীতি ছিল, হ্যাঁ এত বেশি দুর্নীতি ছিল, এত বেশি মানে একটা তো অলিগার্ক তৈরি হয়ে গিয়েছিল, অর্থনীতি বলতে তো কিছু ছিল না। তো সেই ভঙ্গুর জায়গাটা থেকে এখন আমাদের চ্যালেঞ্জ হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই সরকারের চ্যালেঞ্জ হলো যে এই জায়গাটা, মানে ইকোনমিক জায়গাটা ঠিক করা। সেটা তো আর একটা 2024-এর যে নির্বাচনটা হলো, হ্যাঁ যে নির্বাচনে আপনারা গেলেন না, খুব স্বাভাবিক, কিন্তু তখনও কিন্তু কূটনীতিক তৎপরতা ছিল, আপনারা দফায় দফায় শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সঙ্গে মিটিং করেছেন। তখন কূটনীতিক তৎপরতা ছিল বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, হ্যাঁ মানে আপনাদেরকে আনার একটা চেষ্টা ছিল। বিএনপি নির্বাচন না আনার একটা চেষ্টা আমি বলবো না, না, ওই তারা যে- তারা জানতে চেত যে বিএনপি কেন নির্বাচনে যাবে না, বা হ্যাঁ সেটা জানতে চেতেই পারে, কারণ সবসময় একটা কথা হচ্ছে ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন। সো এখন ওরা জানতে চেতেই পারে। ওই সময়টা ছিল যে হ্যাঁ তখনও আমি দেখুন, আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব হিসেবে সব দেশের সাথে যখন ওনারা এসছেন, আমাদের না তাদের সাথে আপনি কথা বলেছেন, এবং তারা মানে তারা কি শুধুমাত্র বিএনপির অবস্থানটা জানতে চাচ্ছিল যে বিএনপি ভোটে যাচ্ছে না, কেন যেতে চাচ্ছি না আমরা, কেন তাদের পরিবেশটা, দিক থেকে তো বলা হয় না যে তুমি যাও, না নো ইট ইজ নট দেয়ার প্লেস। মানে ওই যে আমি মানে এটা আনুষ্ঠানিকভাবে না বললেও ইশারায়, না ইশারা বলার কোনো স্কোপ নাই ডিপ্লোমেসিতে, বা যে কোনো একটা কোনো রাষ্ট্রের বা কোনো দলের উপর খবরদারি করার কোনো চাপ দেওয়ার কোনো সুযোগ নাই, এবং বিএনপি ওরকম দলও না, যে কোনো বৈশ্বিক চাপে বা কোনো কিছুতে তারা। আমি আবার 5ই আগস্টে আসে, তারপর যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, তারা কাজ করে, আপনার জুলাই সনদ, নানা কিছুতে হলো, তাদের এই যে একদম এই সময়টাকে যদি আপনি একটু আপনি যে রিপোর্ট কার্ড তৈরি করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের, কি লিখবেন রিপোর্টে? ওনারা চেষ্টা করেছেন, দে ট্রাইড। ডক্টর ইউনূস একজন সম্মানী একজন ব্যক্তি, উনি সারা বিশ্বে উনি পরিচিত। ওনাকে তখন আমি মনে করি হি ওয়াজ দ্য রাইট পারসন। তখন ওই সময় দেয়ার ওয়াজ নোবডি ওনার জায়গায় নিতে পারতেন। তো ওনাকে প্রধান উপদেষ্টা করে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, এটা সঠিক সিদ্ধান্ত ছিল, এবং বিএনপি সেটা সমর্থনও দিয়েছে। এবং কিন্তু দেখেন, যারা ক্যাবিনেটে ছিলেন তারা তো সবাই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, সেটা আশাও করা যায় না ওনাদের কাছ থেকে। ওনাদের অনেকে আমরা অন্তর্বর্তীকালীন রাজনৈতিক লোক আসেও না সাধারণত, আমরা দেখেছি। সমাজে যারা ছিলেন ক্যাবিনেটে তাদের বেশিরভাগ জনকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, সমাজে ওনারা সমাদৃত, যার অঙ্গনে ওনারা ভালো, মানে ওনাদের নাম আছে, নিজের গণ্ডিত নাম আছে। কিন্তু এত কমপ্লেক্স সিচুয়েশন, এই 17 বছর পরে আপনি যাকেই দায়িত্ব দেন, ইটস নট অ্যান ইজি জব। ওনারা চেষ্টা করেছেন, কিছু হয়তো ওনারা সফল হয়েছেন, অনেকটা সফল হন নাই, কিন্তু সেজন্যই তো আমরা বারবার বলছিলাম, তখনও কিন্তু আমরা বলছিলাম যে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকার প্রয়োজন বাংলাদেশে। ফরেন পলিসি বলেন বা আপনার মানে বাংলাদেশের ভিতরে আমাদের দেশের সমস্যাগুলো বলেন, সেগুলো অনেক রাজনৈতিকভাবে সবার সাথে এক জায়গায় এসে একটা সিদ্ধান্ত নেওয়া যায়। একটা সংসদ যখন থাকে, যখন আমরা দেখেন এক সংসদ যখন কার্যকর হয়, সংসদ যখন মানুষের জন্য কাজ করে, তখন সেই সংসদ থেকে অনেক সিদ্ধান্ত বের হয়ে আসে। এই সময়টায় কূটনীতিকভাবে বাংলাদেশ কতটা এগুলো, বা অনেক জায়গায় তো আমাদের যেমন রোহিঙ্গার বিষয় আছে, ভারতের সঙ্গে সম্পর্ক আছে, চীনের সাথে সম্পর্ক আছে, এই জায়গাগুলোতে আমাদের মধ্যপ্রাচ্যের শ্রমিক নেওয়ার বিষয়গুলো আছে, সেখান থেকে আমরা যে আমাদের যে আমদানির বিষয়গুলো থাকে, জ্বালানি তেল সহ, সেই জায়গাগুলিতে কতটুকু এগিয়ে রেখে গেলেন তারা?
কূটনীতির ব্যাপারে খুব একটা যে মানে এগিয়েছে বা পিছিয়েছে সেটা কিছুই না। এখন মানে আমাদের routine work হয়েছে। হ্যাঁ রুটিন ওয়ার্ক হয়েছে। এখন আমাদের বিএনপির সেটা এগিয়ে নিয়ে যেতে হবে। ইটস ইকোনমিক ডিপ্লোমেসি সব জায়গায়। আপনার সাথে সব দেশের সাথে আমাদের সম্পর্ক আমাদের বিশেষ করে ট্রেড ইনভেস্টমেন্টের ভিত্তিতে অর্থনৈতিক কূটনীতি একেবারে ইকোনমিক ডিপ্লোমেসি, অর্থনৈতিক কূটনীতি। বিএনপি সরকার গঠন করার পরে আমাদের সব দেশের সাথে এবং আমাদের আপনার ওথ টেকিংয়ে হ্যাঁ শপথ গ্রহণে কিন্তু অনেক কূটনীতিকরা এসেছিলেন, আমাদের দেশের বাইরে থেকেও অনেক আমাদের অংশ নিয়েছেন রাষ্ট্রপ্রধানরা বা তাদের প্রতিনিধিরা এসেছিলেন। এখন সবাই কিন্তু আমার কাছে মনে হয় ওনাদের সাথে আলাপচারিতায় যে তারা অপেক্ষা করছিলেন একটি ডিপ্লোম্যাটিক একটা ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট এখানে বাংলাদেশের আসবে। এখন তারা তাদের যে পলিসিগুলো আছে, তাদের এই বিগত দিনে অনেক চুক্তি হয়েছে অনেক দেশের সাথে এই ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে, সেগুলো কিভাবে আগানো যায়, নতুন কিভাবে অনেক দেশের সাথে কাজ করা যায়, রিভিউ হবে। হ্যাঁ, সেটা প্রয়োজন মতো হবে। একদম ঠিক জায়গায় বলতে চাই যে রোহিঙ্গার বিষয়টা জানতে চাচ্ছি। রোহিঙ্গার বিষয় কিছুই হয় নাই। রোহিঙ্গা ইটস মোর কমপ্লেক্স সিচুয়েশন। এখন এটা ইন্টারিম সরকারের কিছু করারও ছিল না, এটা কোনো সরকারের কিছু করার নাই। বিএনপি কিন্তু যে বললেন জাতিসংঘের মহাসচিবকে নিয়ে যে আগামী আপনারা ওখানে করবেন, ওই পর্যন্ত চলে যেত অনেকটা আশা। এটা তো এখন তো দেখেন ওখানে তো বাংলাদেশের উপর ডিপেন্ড করছে না। মিয়ানমারে কি হচ্ছে, আরাকান আর্মির কি হচ্ছে, ওখানে অনেক কিছু। ওখানে নতুন একটা সরকার গঠন হয়েছে তাই না রিসেন্টলি মিয়ানমারে, তারা এপ্রিলের প্রথম থেকে তারা শুরু করবে। এখন ওখানে কিন্তু আমাদের বর্ডার এলাকায় কিন্তু অনেক ভালনারেবল, এখন অনেক কমপ্লেক্স সিচুয়েশন, জটিল অবস্থা ওখানে অনেক। ওই জায়গাটায় কিন্তু আমাদের অনেক সাবধানতার সাথে বাংলাদেশের কাজ করতে হবে। তো এখানে কূটনীতি আছে, এখানে রাজনীতিও আছে। এটা রাজনৈতিক প্রবলেম, এটা কূটনীতিক প্রবলেম। দুটো অ্যাঙ্গেল থেকে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে এবং সেটা বাংলাদেশের পক্ষে একা করা সম্ভব না। এটা আমাদের চায়না আছে, ইন্ডিয়া আছে, ওইদিকে আমাদের ইসলামিক দেশগুলো আছে, জাতিসংঘ সহ সকল দেশের আসিয়ান কান্ট্রিগুলো আছে, আসিয়ানভুক্ত দেশগুলো আছে, সবারই আমাদের সহযোগিতা লাগবে। সেটা নিয়ে আমরা কথা বলছি সবার সাথে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে, কিন্তু এটা সময় লাগবে। একটাই এখানে পজিটিভ দিক, সেটা হচ্ছে যে বিএনপি সরকারের এই রোহিঙ্গা সমস্যা সমাধানের আগে দুইবার আমাদের এখানে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, সফলভাবে অভিজ্ঞতা। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় আমরা সফলভাবে রিপ্যাট্রিয়েশন হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় হয়েছিল। এখন কিন্তু তখন সংখ্যাটা ছিল অনেক কম। এখন প্রতিদিনই এই যে আজকেও ধরেন আপনার লোক ঢুকছে, প্রতিদিনই লোক ঢুকছে, অনেক গাঢ় হয়েছে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা কিরকম, কি অবস্থা? দেখুন, প্রতিবেশী বা নন প্রতিবেশী আলাদা করে বলার কিছু নাই, সবার সাথে আমাদের বাংলাদেশের রাজনীতিতে এরকম যে ভারতের সঙ্গে আওয়ামী লীগ, ভারতের সঙ্গে বিএনপি, সেটাই বিএনপি দ্যাট ন্যারেটিভ বিএনপি ইজ চেঞ্জিং। বিএনপি প্রথম থেকেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুব স্পষ্টভাবেই বলেছেন যে আমাদের শুধু দেশ পরিচালনার ক্ষেত্রে নয়, ফরেন পলিসির ক্ষেত্রেও আমাদের পলিসি হচ্ছে সবার আগে বাংলাদেশ ফার্স্ট। এই নীতিতে আমরা সকল দেশের সাথে, সকল প্রতিবেশীর সাথে আমরা সম্পর্ক রাখবো। আমাদের বাংলাদেশের স্বার্থ সুরক্ষা করে, আমাদের বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করে আমরা সকল দেশের সাথে সম্পর্ক রাখবো। বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, আমাদের তো সম্পর্ক রাখতেই হবে, আমাদের নিজেদের স্বার্থে আমাদের সম্পর্ক সবার সাথে রাখতে হবে। দুইজন তো আর এখন আর চলা যায় না। আমি সার্ক সম্পর্কে জানতে চাই, সার্কের বিষয়ে কি আপনারা কোনো রকম ভাবনা আছে আপনাদের? অবশ্যই, আমাদের সার্ক তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা স্বপ্ন, ওনার ব্রেইন চাইল্ড, এবং সার্ক ইনঅ্যাক্টিভেট করে রাখা হয়েছিল ইচ্ছা করে। গত 17 বছরে গত সরকার কিছু করে নাই এটা নিয়ে, কিন্তু সার্ককে ব্যবহার করে আমাদের এই অঞ্চলের কানেক্টিভিটি, এই অঞ্চলের পিপল টু পিপল রিলেশন, আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের খেলাধুলা, আমাদের ব্যবসা বাণিজ্য, সব কিছুর সাথে একটা কানেক্টিভিটি, স্ট্রং কানেক্টিভিটি সম্ভব। এবং সেইটা আমরা ইনশাল্লাহ বিএনপি সেটা আমাদের ইশতেহারেও আছে,
আপনারা দেখেছেন, এবং এটা এই লক্ষ্যে আমরা কাজও আর আমাদের মধ্যপ্রাচ্যে ওই অঞ্চলগুলোতে যে আমাদের শ্রমিকদের যে এই যে আমাদের ভিসা নিয়ে অনেক জটিলতা আছে, শ্রমিকদের চাকরির যে বিষয়গুলো আছে, এটা নিয়ে আপনারা এটা নিয়ে ইতিমধ্যে আমরা কথা বলা শুরু করেছি। আমাদের আমরা প্রথম কথা দেখেন, এখনই কিন্তু বিএনপি সরকার গঠন করার সাথে সাথে একটা যুদ্ধ অবস্থা চলছে মধ্যপ্রাচ্যে। সেই জায়গাটা থেকে এখন আমরা আমাদের প্রধান কাজ হচ্ছে যে আমাদের যারা শ্রমিকরা বিদেশে আছে, আমাদের যারা ভাইরা কাজ করছে এই সব বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, কুয়েত, বাহরাইন, সৌদি আরবিয়া, কাতার, ইরানে, তেহরানেও কিন্তু আমাদের বাংলাদেশিরা আছে। হ্যাঁ, বাংলাদেশিরা আছে, এবং তাদেরকে কিভাবে ইতিমধ্যে কিছু কিন্তু আমাদের ফেরত এসছে। আমরা কিছু ফ্লাইট চার্টার করে কিছু আমরা বাংলাদেশিরা ভাইরা ফেরত এসেছে। তারা যারা ওখানে অবস্থান করছে তারা যাতে নিরাপদে থাকে, সেটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে নাম্বার 1 প্রাথমিক প্রায়োরিটি। এবং লং টার্মে যেটা বিএনপির আমাদের শ্রমবাজার আরও কিভাবে বিস্তার করা যায়, আমাদের যেসব জায়গায় শ্রমবাজার বন্ধ হয়ে আছে সেগুলো কিভাবে আবার চালু করা যায়, ভিসার জটিলতা কিভাবে শিথিল করা যায় বা ঠিক করা যায়, সেই জায়গাটা আমরা ইতিমধ্যে কাজ শুরু করছি। আমি প্রায় শেষের দিকে আবার ঈদে নিজের কিছু রান্না করেন? এককালে করতাম, এখন সময় পাই না। আপনার মানে খাবার কোনটা প্রিয়, কোনটা আপনি ঈদের পছন্দ করেন? আমার সব খাবারই পছন্দ। তো ঈদের তো আমার বাবার মতো মাছ, হ্যাঁ অবশ্যই, কিন্তু ঈদের দিন অবশ্যই আমার কাছে খিচুড়ি ভালো মজা লাগে। খিচুড়ি, গরুর মাংস, এগুলো একটা ফেভারিট। মিষ্টির মধ্যে পায়েসটা ভালো লাগে, বাসায় সবসময় পায়েস রান্না করা হয়, তো সেটাই অবশ্যই। আর এখন ঈদ হচ্ছে, এখন ঈদের ডেফিনিশনটা পাল্টে গেছে অনেক দিন থেকেই। তো আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের ঈদটা জনগণের সাথে। তো এই যে বলতে চাই, এবার আপনার জনগণের কাছে আপনার ঈদের বার্তা কি? ঈদের বার্তা হচ্ছে যে আমাদের জনগণের এখন আমাদের উন্নয়ন করতে হবে, জনগণের পাশে থাকতে হবে। এবং আমি জানি ব্যক্তিগতভাবে যে আমার নির্বাচনী এলাকার মানুষজন বহুদিন ভালো ছিল না, তাদেরকে কিভাবে ভালো রাখা যায়। যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আমি দিয়েছি ব্যক্তিগতভাবে, বা 17 বছর ধরে যেটা আমি বলে আসছি যে সুযোগ পেলে যেটা করব, সেটা এখন আমি যেন করতে পারি, সেই দোয়া আমি চাই আমার এলাকাবাসীর কাছ থেকে, এবং সহযোগিতা চাই। কারণ আমি সবসময় দেখেন ন্যায়ের পথে, সত্যের পথে থাকতে চাই, দুর্নীতি মুক্ত থাকতে চাই। এটা আমার একটা বিশাল একটা অঙ্গীকার যে আমার এলাকা আমার দুর্নীতি মুক্ত করতে হবে, চাঁদাবাজি মুক্ত করতে হবে, মাদক মুক্ত করতে হবে। এটাতে আমি তদবির মুক্তের কথা বলেছেন। হ্যাঁ, তদবির মুক্তের কথা বলেছি। কারণ দেখেন এটা সবসময় এত বড় দেশ, তারপরে সব জায়গায় সবকিছু সবসময় কন্ট্রোল করা যায় না, কিন্তু সেই জন্য আমি একটা অফিসিয়ালি একটা বার্তা দিয়েছি যে কেউ যেন অন্যায়ভাবে, হ্যাঁ তদবির তো থাকবেই, কিন্তু অন্যায়ভাবে যাতে কেউ আমার নাম ব্যবহার না করে আমার অজান্তে, সেটা আমি এটা আমি বার্তা দিয়েছি। তো সেই জন্য আমি চাই যে আমার এলাকায় আমি সৎভাবেই মানুষের পাশে থাকবো, মানুষের জন্য কাজ করব, সেটা যেন আমার জনগণও যেন আমার পাশে থাকে, সেই কাজটি সম্পন্ন করতে। জি, এবার ঈদ আপনার সুন্দর কাটুক, এবং আপনার যে জনগণ, আপনার যে ভোটার এবং যারা আপনার সঙ্গে ছিলেন, আপনি যাদের সঙ্গে ছিলেন তাদের ঈদ সুন্দর কাটুক। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে।